আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৬.৫ বছর পর জনসম্মুখে খালেদা জিয়ার বক্তব্য, প্রতিহিংসা নয়, শান্তি ও মুক্তির সমাজ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান। দ্রুত নির্বাচন চান তারেক রহমান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা বাতিল, কাল ফিরবেন দেশে। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সম্ভাবনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অপরাধ করলে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি সেনাপ্রধানের। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ নতুন আইজিপির। সবার সহযোগিতা কামনা। পুলিশ ও র্যাবের শীর্ষ পদে রদবদল। এবং মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য সচিবালয় খুলে ফেলা হলো নেম প্লেট। বিক্ষুব্ধ পদোন্নতি বঞ্চিতরা। তোপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নরের পদত্যাগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রতিশোধ প্রতিহিংসা নয়, শান্তি ও মুক্তির সমাজ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, ধ্বংস নয়, শান্তি চাই। জনগণের উদ্দেশ্যে ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে এখন কাজ করতে হবে সবাইকে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ৬.৫ বছর পর জনসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ভার্চুয়ালি অংশ নিলেও নয়াপল্টনের জনসমুদ্রে খালেদা জিয়ার বক্তব্য ধ্বনিত হলে অন্যরকম এক আবেগ উচ্ছ্বাসের জোয়ারে ভাসেন বিএনপি নেতাকর্মীরা। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আগের ধাঁচেই ধীরস্থির বক্তব্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। ছাত্র আন্দোলনে তরুণদের বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রসঙ্গ এনে বেগম জিয়া বলেন, আগামী দিনে শোষণহীন সমাজ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কথা বলেন সাম্প্রতিক নৈরাজ্য প্রসঙ্গেও। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর ২০২০ সালের মার্চে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে নিজ বাসভবনে অবস্থান করলেও বিরত ছিলেন প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের নায়ক ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে সারা দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অরাজকতাকারীদের শক্ত হাতে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি নেতা কর্মীদের জন্য যেন ঈদ আনন্দ। দীর্ঘ ১.৫ দশক ধরে মামলা, গ্রেফতার সহ দমন পীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে হাজির হন স্বস্তি আর মুক্তির আনন্দ নিয়ে। পাখির চোখে নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ধরা দেয় একদিকে কাকরাইল, অন্যদিকে ফকিরের পুল পর্যন্ত। মূল সড়কে ঠাঁই না পেয়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে জনতার স্রোত। নেতাকর্মীদের আগ্রহ ছিল তারেক রহমান কি বার্তা দেন তা জানার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতাকে অভিবাদন জানান। পুরো বাংলাদেশটাকেই বিগত 15 বছর ধরে বন্দী করে ফেলা হয়েছিল। আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য, অগণিত মানুষ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড তারই প্রমাণ। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দেশের সাংবিধানিক সংকটের কথা মাথায় রেখে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। কোনো বিলম্ব না করে এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। গত দুদিনে কারামুক্ত কেন্দ্রীয় নেতারাও সমাবেশে হাজির হন। আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, সুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র সংস্কারের যে দাবি তুলেছেন বিএনপি নেতারা বলছেন সেই দাবিকে তারা পূর্ণভাবে সমর্থন করেন। তবে তারা এও স্মরণ করিয়ে দিচ্ছেন, এটি তখনই সম্ভব যখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই কারণে আজকের এই সমাবেশ থেকে বিএনপি নেতারা আবারও অতি দ্রুত নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলে ধরলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের 6 মাসের
সাজা ও অর্থদণ্ড বাতিল করেছে আদালত। ডক্টর ইউনুস সহ আসামিদের করা আপিল মঞ্জুর করে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এই রায় দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে গত 1 জানুয়ারি 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা অর্থদণ্ড দেন ঢাকার শ্রম আদালত। একই সাথে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেওয়া হয়। পরে সাজা বাতিল চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনুস। বুধবার বিকেল 4টার দিকে মামলার আপিল শুনানি শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা সাজা বাতিলের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন ডক্টর ইউনুসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আসামিদেরকে দণ্ড দিলেন 6 মাসে। এই অপরাধটা হচ্ছে কোনো নথিপত্র যদি রক্ষণ না করে, তলব করলে যদি প্রেরিত না করে, গাফলতি করে, তাহলে তার শাস্তি। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয় নাই। কোম্পানির 13 জন ডাইরেক্টর, 13 জনকে আসামি না করে 4 জনকে ডক্টর ইউনুস তাদেরকে আসামি করা হয়েছে। অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার্ড। পরে সাজা বাতিল হলে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান মামলার বাদী শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। তবে এদিন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পরে সাজা ও অর্থদণ্ড বাতিল করে রায় দেন আদালত। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফ্রান্স থেকে এখন দেশের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই হয়ে আগামীকাল দেশে ফিরবেন তিনি। দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 জনেরও বেশি হতে পারে। আগামী 4 দিনের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বাস দেন সেনাপ্রধান। আবেল মাহমুদের রিপোর্ট। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে ঢাকা সেনানিবাসের সেনা সদরে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামীকাল দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে আসতে পারেন বলে জানান তিনি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 থেকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দুঃখ প্রকাশ করেন সেনাপ্রধান। বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে, তারপরেও একটা ইনিশিয়ালি 2-1 দিন এটা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত। যাই হোক, এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। দ্রুত পুলিশ বাহিনী পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে,
তখন এই ভয়েডটা খুব সহজে আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। এ সময় সেখানে নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে রাষ্ট্রকে মেরামত করার লক্ষ্যে, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে নাগরিকের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এসব কথা বলেন। ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা সজাগ আছে বলে জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক উস্কানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে এবং জনগণের পাশে থেকে কাজ করছে। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর পুলিশ। এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হলেও পুলিশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জানমাল এবং নিজেদের নিরাপত্তার বিষয়টিও। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে গুরুত্ব আরোপ করেন নবনিযুক্ত আইজিপি মঈনুল ইসলাম। আলাদা মিডিয়া আছে আমাদের আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ছাত্র জনতা ও পুলিশ সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি। বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব। যে সকল অতি উৎসাহী পুলিশ সদস্যের অপেশাদার আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ প্রধান। কিছুটা ভ্যাকুয়াম হয়তো তৈরি হয়েছে, সেটিকে কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু বসে নেই। আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে, সশস্ত্র বাহিনীর কাছ থেকে, এমনকি আনসার বাহিনীর কাছ থেকেও পাচ্ছি এবং তারাও কিন্তু কাজ করছে। যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে, আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে। আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে, আমরা তাদের একটা কষ্ট আছে। আফটার অল তারা তো মাঠে কাজ করেছে। আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি, আমরা সেটাও স্বীকার করি। সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, সবকিছু আমরা করব ইনশাআল্লাহ। সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেন নতুন আইজিপি মঈনুল ইসলাম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ ও র্যাবের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন একেএম শহীদুর রহমান। র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এদিকে কর্মকর্তাদের রোষানলে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেন তারা। তাদের পদত্যাগের পর দায়িত্ব বুঝে নেন নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরী। এ সময় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে সেনা মোতায়েন করা হয়। পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দুপুর 12:30টায় পদত্যাগপত্রে সই করার পর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। 2020 সালের 8 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আমিন উদ্দিন। আওয়ামী লীগ সরকারের পতনে বদলে গেছে সচিবালয়ের চিত্র। খুলে ফেলা হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ফলক। অফিসে আসেননি বেশিরভাগ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা। ক্ষোভ জানাচ্ছেন দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চিতরা, আতঙ্কিত সুবিধাভোগীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এই মুহূর্তে আমি আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যেটিকে সবচেয়ে পাওয়ারফুল ধরা হতো। আর আমার ডান পাশে এটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কক্ষ। এর মধ্যে তার নেম প্লেট খোলা হয়েছে। জনশ্রুতি আছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে চালাতেন না, পুলিশই স্বরাষ্ট্রমন্ত্রীকে চালাতেন। ফলে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা দুর্নীতি অনিয়ম করেও বারবার পার পেয়ে গেছেন, আর ভুক্তভোগী হয়েছেন অসংখ্য নিরীহ মানুষ। সচিবালয়ে আপাতত ঢিমে তালে চলছে প্রশাসনিক কাজ। দপ্তরে দপ্তরে চলছে আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ। তাদের দাবি, কিছু কর্মকর্তা কর্মচারী সুবিধা নিতে কাজের চেয়ে চাটুকারিতায় বেশি মগ্ন ছিলেন, আর একটি অংশকে বঞ্চিত করা হয়েছে নানা অজুহাতে। 16 বছর ধরে যারা বৈষম্য শিকার, তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করতেছে। আমরা বারবার মন্ত্রী মহোদয়কে, বিভিন্ন আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টা বিভাগ, এটা আমাদের জন্য কাম্য না, এ দেশের জন্য কাম্য না। যারা সৎ নিষ্ঠা সততার সাথে কাজ করবে আমরা তাদেরকে চাই। এখানে কোনো দলমত চলবে না। আমরা সরকারি কর্মচারী, আমরা সবাই একত্রিতভাবে কাজ করতে চাই। আমরা কাজ দিয়ে আগানোর শতভাগ চেষ্টা করেছি, কিন্তু তাদের যে একগুঁইমিতা বা তাদের যে তীব্রতা, এখানে আমরা অনেকটা কোণঠাসা ছিলাম। কদিন আগেও সচিবালয়ের দেয়ালে জ্বলজ্বল করছিল বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার প্রতিকৃতি। ক্ষমতা যেতেই সেগুলো রাখা হয়েছে স্তূপ করে। অসুস্থতার অজুহাতে অফিসে আসেননি বেশিরভাগ সচিব, অতিরিক্ত সচিব সহ ঊর্ধ্বতনরা। শূন্য পড়ে আছে প্রভাবশালী মন্ত্রীদের কক্ষগুলো। খুলে ফেলা হয়েছে তাদের নাম ফলক। প্রস্তুতি চলছে নতুন উপদেষ্টাদের বরণের। আসার পরে নতুনদের যে নেম প্লেটগুলা, সেটা আমাদের এখানে দায়িত্ব দেওয়ার পরে তখন সেইগুলাই করা হবে, নেম প্লেট দেওয়া হবে এখানে। আর পুরানগুলো তো যেহেতু শেষ হয়ে চলে গেছেন, সেই তারা এখনো মন্ত্রিত্ব নাই কিংবা তাদের দায়িত্ব নাই। কর্মকর্তারা বলছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কাজের গতি আসবে না। সরকারি কর্মচারীদের সবসময় নিরপেক্ষ থেকে কাজ করবার পরামর্শ দিচ্ছেন অনেকেই। আমি বিশ্বাস করি, যদি কেউ সৎভাবে কাজ করে তাহলে তার কাছে কোনো অনৈতিক চাপ আসে না। মানুষও বুঝে যে একে দিয়ে এই কাজটা হবে না। হ্যাঁ, সাময়িকভাবে আপনার কষ্ট হবে, প্রত্যেকের উচিত সৎ কাজটা করা। অসৎ বা অনিয়মতান্ত্রিক কোনো কাজ করা উচিত নয়। কোনো প্রেশার আসলে সেটাকে নিজেকে ভদ্রভাবে বুঝিয়ে বললে আমি মনে করি সেটা উত্তরণ করা সম্ভব। সচিবালয়ে পুলিশ নেই, নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীরা। রাজধানীর সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন সড়কে জমে থাকা কয়েকদিনের ইট পাটকেল, ময়লা আবর্জনা সরিয়ে ফেলেছে তারা। এছাড়া সড়কে নিয়ম মেনে যানবাহন চলাচল করতেও সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মনির হোসেন তপুর রিপোর্ট।
ব্যস্ত মহানগরীর ট্রাফিকের দায়িত্ব নিজ উদ্যোগে পালন করছে শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। আমরা সকলে এক হাতে একসাথে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। এর জন্য আপনারা সাংবাদিক বাইরে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। যে সকল নিউজ করছেন, বুমবাং নিউজ করছে, যাই হোক সবকিছু মেনে নিছে। এখন উচিত স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার। প্রত্যেকটা মহলাতে আপনারা যান, আপনাদের যদি কোনো সমস্যা এটা সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে ব্যাকআপ দিবে, এটা আমি বলে দিচ্ছি। আপনারা যে ইউনিয়নে যাবেন, ওই ইউনিয়ন যাওয়ার আগে বলবেন যে সাধারণ শিক্ষার্থী কারা আছে তারা আমাদের সাথে আসুন। অবশ্যই সাধারণ শিক্ষার্থী যারা আছে অবশ্যই তারা আসবে। এছাড়া বিভিন্ন স্থানে লুটতরাজ বন্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বানও জানান তারা। লুটপাটকারীদের চিহ্নিত করার আহ্বানও তাদের। আশেপাশে যে হিরুঞ্চি অথবা যারা নেশাবাদী করে তারা বিভিন্ন লুটপাটের চেষ্টা করছে। কালকে মধ্যরাত 3টা বাজে আমাদের উপর জাতীয় সংসদ ভবনের দেয়াল টেপকে হামলা হয়েছে, যে আমাদের সংসদ ভবনের যে মালপাতিগুলো এগুলো লুটপাট হয়েছে। তারপর কালকে আবার বিকালে গতকাল বিকালে আবার মানুষ ঢুকার জন্য, দেখার জন্য না ভাই, নেওয়ার জন্য ভাই পাগল হয়ে গেছে ভাই। নতুন করে দেশ গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। কেউ খাবার পানি, শুকনো খাবার, কেউ বা ছাতা নিয়ে এগিয়ে আসছেন। খুব ভালো লাগছে আসলে। দেখেন, এনারা যারা কাজ করছে কারো কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী না, বা টাকার লোভে ওরা করছে না, দেশের সংস্কারের জন্য করছে আর কি। সো এরকম ভালোবেসে সবাইকে, প্রতি নাগরিককে রাস্তায় নেমে আসতে হবে, কারণ দেশটা আমাদের। দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই পানিটা দিচ্ছি, আমার তো ভালো লাগতেছে। আমার নিজের উদ্যোগে, নিজে সামান্য বেতন পাই, এটা দিয়ে আমি আজকে দীর্ঘ 26-27 বছর ধরে ঢাকায় আছি। আর ইউনিভার্সিটি মোটামুটি সবার সাথে আমার উঠা বসা, এই সবগুলো ক্যান্টিনে আমি ভাত খাইয়া থাকি। এই জন্য ছাত্রদেরকে যে পানিটা খাওয়াইতে পারছি বা এদের সাথে যে আমি হাঁটতে পারছি, সময়টা দিচ্ছি, এটা আমার তো খুব ভালো লাগতেছে। সড়ক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেই বসে নেই তারা। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পাড়া মহল্লা পরিষ্কারেও ব্যস্ত সময় পার করছে তারা। ঢাকা, কুমিল্লা, রাজবাড়ী, গাজীপুর, নাটোর, ঝিনাইদহ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটে থাকা ইটপাটকেল, লাঠিসোঁটা সহ আন্দোলন পরবর্তী নানা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 209 জন বন্দী পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে 6 বন্দী নিহত হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারের ভেতরে থাকা বন্দীরা গতরাতে বিদ্রোহ করে। এ সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের দমন করে। কুষ্টিয়া জেলা কারাগার থেকেও বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে বন্দীদের মুক্তি দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনের আটক বন্দীদের জামিন আদেশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন স্বজনরা। একসময় ক্ষিপ্ত হয়ে কারাগারে হামলা চালায় তারা। সংঘর্ষের সময় সাজাপ্রাপ্ত হাজতিরাও বের হওয়ার চেষ্টা করে। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে অনেকে আটক বা গুম আছে এমন দাবি নিয়ে সেখানে জড়ো হয় সাধারণ মানুষ। তাদের দাবি, এখানে অনেককে আটক করে নির্যাতন করা হয়েছে, তাই গুম থাকা ব্যক্তিদের মুক্তির দাবি তোলেন তারা। পরে সেনা সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করে পাওয়া যায়নি কাউকেই। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে অসংখ্য লোকজন আটক রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। এই আলোচনায় ডিবি অফিসের সামনে জড়ো হন সাধারণ মানুষ। তাদের দাবি, গুম থাকা মানুষের অনেকেই হয়তো এখনো আটক রয়েছেন। আমরা তো জানি না, আজকে 1 দিন 2 দিন যাবত রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ নেই। আমরা জানি পুলিশ সেখান থেকে চলে গেছে। আমাদের ভাইরা কি খাবার পাচ্ছে নাকি মারা যাচ্ছে ওখানে? কেন তাদেরকে এখানে আনা হলো? আমরা এটার একটা সুষ্ঠু অবস্থান চাই, আমরা দেখতে চাই যে ওখানে কারা আছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি, আমাদের দাবিটা প্রকাশ করার জন্য, শান্তিপূর্ণ অবস্থান। 2023 সালের অক্টোবরে আমাকে গুম করা হয়। আমাকে মাগরিবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং
আমার চোখ মুখ বাঁধা ছিল, আমার হাতে হাত করা ছিল, আমি জানতাম না কারা আমাকে তুলে নিছে। তো পরবর্তীতে আমাকে প্রায় 23 দিন কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয়। এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা। ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয়। বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা, তবে কোনো আটক বা গুম হওয়া ব্যক্তি পাওয়া যায়নি। একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো, এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আরেকটি সেলের দিকে যাব, এখানেও ঠিক একটু এই সেল, দুইটি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে। এগুলো ফাঁকা, একদম পরিষ্কার করা, মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের এক পাশে হলো বাথরুম রয়েছে। বাথরুমের এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখনো এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো অ্যানোস্টেট ক্রিম। এদিকে ডিবি অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন সাধারণ ছাত্ররা। অফিসটির গেটে এবং দেয়ালে আন্দোলনের সময় বিভিন্ন লেখা মুছে নতুন গ্রাফিতির কাজ করা হচ্ছে। যে আমরা এই জায়গাটা সুন্দর করতেছি বা পরিষ্কার করতেছি শুধু তা না, পরিষ্কার করার পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে, নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে। তারা যে এত বছর ধরে গুম করা, খুন করা, তারপরে ইললিগাল অ্যারেস্ট করা, এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে, নতুন বাংলাদেশে চাই না। আমরা চাই যে যারা পাপী তাদের বিচার হবে। পুলিশ, ডিবি বা কাউন্টার টেরোরিজম ইউনিট যেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এবং ক্ষমতার অপব্যবহার না করে, সেই দাবি তোলা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেখ হাসিনা সরকারের পতনের পরও শিল্প কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রপ্তানি খাতের ব্যবসায়ীরা। নতুন সরকার দায়িত্ব নেয়ার আগে দ্রুত শিল্প অঞ্চলে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনীর সহযোগিতা চান তারা। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, কোনো অবস্থাতেই রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। শরফুল আলমের রিপোর্ট। সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে চলছে সহিংসতা, ধ্বংসযজ্ঞ। সংসদ ভবন থেকে শুরু করে পাড়া মহল্লার কারখানা, কোনো কিছুই বাদ যায়নি। দেশের রপ্তানিমুখী শিল্পের কারখানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, এভাবে দেশ চলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে রপ্তানি খাতকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে হবে। কারখানা ধ্বংস করে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলেও জানান তারা। গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। আমি অনেকেই প্রশ্ন করছিলাম যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে, পুড়িয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? তৈরি পোশাক খাতে 30% রপ্তানি আদেশ কমে গেছে এসব সহিংসতায়। বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 15 আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত তারা। শিল্প কারখানায় ঢুকে ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে, ভাঙতেছে, ভাঙচুর করতেছে, মানে লুট করতেছে। তো এই জিনিসগুলো তাইলে এদের সেফটি কোথায়? যে ওয়ার্কারদের সেফটি কোথায় এবং মালিকদের সেফটি কোথায়? যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কিভাবে রক্তক্ষরণ হচ্ছে, এইটাকে কিন্তু মানে বলতে যাওয়া না। এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনো আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। বার আশ্বস্ত হতে চায় যে এখানে তার যে ফ্যাক্টরিগুলি ভালো থাকবে, ভালো আছে, সেখানে কোনো সমস্যা নেই, উৎপাদন ঠিকমতো হবে, তারা তাদের গুডসটা ভালোভাবে পাবে এবং যারা উৎপাদন কর্মী তারা ভালো আছে। এই জিনিসটাই তাদের মেইন কনসার্ন। সবকিছু মিলে এই জন্যে আমাদের যারা ব্যবসায়িক কমিউনিটি আছে, আমি অনুরোধ করব মাননীয় চিফ অফ আর্মি স্টাফ, উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন, তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আমাদের নিরাপত্তার ব্যাপারটা
এবং ফার্দার কোনো কারখানা যাতে কেউ আগুন দিতে না পারে তড়িৎ ব্যবস্থা করা হয়, থানাগুলোকে অ্যাক্টিভ করা হয়। এইটাই হচ্ছে, এই ব্যাপারে আপনারা ফোকাস দেন। চলমান সহিংসতায় আবারও মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন দ্রুত রাজনৈতিক সমস্যার সমাধান দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থনের কথাও জানান ব্যবসায়ী নেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর চোখ রাখছে গোটা বিশ্ব। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার অভূতপূর্ব এই বিজয় অনন্য ইতিহাস হয়ে থাকবে। তবে সংঘাত সহিংসতার মধ্যে অর্থনৈতিক বিপর্যয় কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়েও উদ্বেগ জানানো হয়। ফারহিন ইসলামের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন সহ নেতাকর্মীদের মুক্তির পর চাঙা ভাব নিয়েছে বড় রাজনৈতিক দল বিএনপিতেও, যদিও পরিস্থিতি এখনও অস্পষ্ট। চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার ছায়া, সহিংসতা, লুটতরাজ বড় ধরনের আশঙ্কার সৃষ্টি করেছে জনমনে। সরকার পতনের পর গণভবন ও সংসদ ভবনে অরাজকতা সহ সারা দেশে সহিংস পরিস্থিতির জন্য দীর্ঘদিনের অপশাসনকে দুষছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। আমি মনে করি তরুণদের ভূমিকা এখানে অবশ্যই ইতিবাচক উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখবে। এক্ষেত্রে জাতিসংঘ প্রযুক্তিগত এবং বিভিন্ন ধরনের সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের সাথে কাজ করে যাব আমরা। চলমান অস্থিরতায় বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং বাংলাদেশের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় তারা। আমি মনে করি এই ক্রান্তিকালীন সরকার গঠন, যেখানে দেশের তরুণদের ভূমিকা থাকে, তা ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। প্রতিবেশী দেশ হিসেবে এবং বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলের সীমানা হিসেবে ভারতের সামগ্রিক নিরাপত্তাকে বাংলাদেশ প্রভাবিত করে বলেও জানান ভারতের কূটনীতিকরা। এমন কিছু হবারই ছিল, কিন্তু এরপর কি হবে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস গ্রহণযোগ্য ব্যক্তি, তবে তত্ত্বাবধায়ক শাসন কতদিন চলবে এটা অনিশ্চিত। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের নেতৃত্বে হয় নজিরবিহীন এই আন্দোলন ও বিজয়, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হিডেন কস্ট কমে যাওয়ায় কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম কমে গেছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। কারওয়ান বাজার পরিদর্শন করে তিনি বলেন, দেশের অবস্থা স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমবে। মহাপরিচালক বলেন, সবজির বাজারে চাহিদার সাথে যোগান স্বাভাবিক আছে। কাঁচা মরিচ 150 থেকে 160 টাকা, আলু 60 টাকা, পেঁয়াজ 115 থেকে 125 টাকা এবং মিনিকেট চাল 65 টাকায় বিক্রি হচ্ছে। পার্টেক্স খেলার খবর। সাকিব আল হাসান পাকিস্তান সফরে অংশ নেবেন কিনা সে ব্যাপারে কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গণমাধ্যমে এমনটাই জানান বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান শাহরিয়ার নাফিস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এদিকে 2-4 দিনের টেস্ট ম্যাচ খেলতে আগামী 9 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 6.5 বছর পর জনসম্মুখে খালেদা জিয়ার বক্তব্য, প্রতিহিংসা নয়, শান্তি ও মুক্তির সমাজ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান। দ্রুত নির্বাচন চান তারেক রহমান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা বাতিল, কাল ফিরবেন দেশে। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সম্ভাবনা।
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অপরাধ করলে কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি সেনাপ্রধানের। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ নতুন আইজিপির। সবার সহযোগিতা কামনা। পুলিশ ও র্যাবের শীর্ষ পদে রদবদল। এবং মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য সচিবালয় খুলে ফেলা হলো নেম প্লেট। বিক্ষুব্ধ পদোন্নতি বঞ্চিতরা। তোপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নরের পদত্যাগ। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।